পাঠ করছি শুক্লা ঘোষালের লেখা গল্প নগর কথা। প্লেন যখন দমদম বিমানবন্দরে নামলো তখন কলকাতায় সন্ধে নেমেছে। বিমানবন্দরটা এখন চমৎকার সাজানো গোছানো। সন্ধ্যের কলকাতা আলো ঝলমল করছে। এই কলকাতাকে দ্বীপ চেনে না। কলকাতা কি তবে এতদিনে সত্যি কল্লোলিনী তিলোত্তমা হলো? কতদিন পর কলকাতায় এলো দ্বীপ? দেখতে দেখতে 15 বছর হয়ে গেল। কর্মসূত্রে নানা শহর ঘুরে আজ 10 বছর হয়ে গেল সুইজারল্যান্ডের জুরিখে আছে সে। কলকাতাকে তো ভুলতেই চেয়েছিল, তবু কলকাতা কোথাও যেন বুকের মধ্যে ঘাপটি মেরে লুকিয়েছিল। আজ এত বছর পরে শহরটাতে এসে এক অদ্ভুত উত্তেজনা বোধ করছে সে। মেদিনীপুরের গ্রামের ছেলে দ্বীপ। স্কুলে শীতের ছুটি পড়লে প্রতি বছর কলকাতায় জেঠুর বাড়িতে আসতো সে। জেঠু তখন উত্তর কলকাতার একটা কলেজে পড়াতেন, থাকতেন হেদুয়ার কাছে বৃন্দাবন মিত্র লেনে। দ্বীপের বাবা গ্রামের বাড়িতে থাকতেন, চাষবাস দেখতেন। ছুটি পড়লে ছেলেকে দাদার বাড়ি রেখে যেতেন, আবার ছুটির শেষে নিয়ে যেতেন। ছুটিটা খুব আনন্দে কাটত। এই শহরটাকে তখন খুব সম্ভ্রমের চোখে দেখত দ্বীপ। ছোট কাকা তখন জেঠুর কাছে থাকতেন। সদ্য ব্যাংকে কাজ পেয়েছেন তখন ছোট কাকা। ছুটির দিন ভাইপো ভাইঝিদের নিয়ে বেড়াতে বেরোতেন। সে, রিজুদা আর ছোট্ট মিঠু কত ঘুরেছে ছোট কাকার সঙ্গে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটেরিয়াম, মিউজিয়াম, আরও কত জায়গা। ফেরার সময় কোনোদিন আমিনিয়া, কোনোদিন অনাদির মোগলাই পরোটা বা নিদেন পক্ষে মিত্র কাফের ব্রেস্ট কাটলেট খেয়ে বাড়ি ফেরা। এমনিভাবে ছুটির দিন একদিন ফুরিয়ে আসতো। স্কুল খোলার সময় হয়ে যেত। জেঠিমা তখন একদিন সবাইকে নিয়ে নিউ মার্কেটে যেতেন। প্রতি বছরই নতুন এক সেট জামা কাপড় নিয়ে গ্রামে ফিরত দ্বীপ। জ্যাঠামশাই, কাকা এরা কেউ বাবার নিজের ভাই ছিলেন না, জ্যাঠতুতো ভাই ছিলেন। সে কথা দ্বীপ কোনোদিন বুঝতে পারেনি। বাবার অবস্থা ভালো ছিল না, পড়াশোনাও বেশি করেননি। নিজের জমির সঙ্গে জ্যাঠামশাইদের জমি দেখাশোনা করে সংসার চালাতেন। কিন্তু এসবের জন্য দ্বীপের কোনো হীনমন্যতা ছিল না। সে শুধু বড় শহরের দোকানপাট, লোকজন আর তাদের চালচলন অবাক বিস্ময়ে দেখত, আর অধীর আগ্রহে পরের ছুটির অপেক্ষা করত। মেদিনীপুরের সঙ্গে সম্পর্ক তো বহুদিন ছিন্ন হয়েছে দ্বীপের। ছোটবেলাতেই মা মারা গিয়েছেন। দ্বীপ ঠাকুরমার কাছে মানুষ। দ্বীপ যখন কলকাতায় পড়াশোনা করতে এলো তখন ঠাকুরমা মারা গেছেন। বেঙ্গালুরুতে কাজ করার সময় বাবাও মারা গেলেন। বাবার অবশ্য মারা যাবার বয়স হয়নি। গ্রীষ্মের দুপুরে মাঠে চাষের কাজ দেখে ফেরার সময় সাপের কামড়ে মারা গেলেন। বছর 5 আগে জেঠুও চলে গেলেন। জেঠুর অবশ্য কলকাতা ছেড়েছিলেন আরও অনেক আগেই। কর্মসূত্রে রিজুদা এখন দিল্লিবাসী। জেঠু জেঠিমা রিজুদার কাছেই থাকতেন। দ্বীপ দেশে এলে দিল্লিতে রিজুদার কাছেই ওঠে। এত বছরে কলকাতা সে একবারও আসেনি, বা আসার কথা ভাবেওনি। এবার অবশ্য আর এড়ানো গেল না। ছোট কাকা কলকাতায় আছেন। ছোট কাকার মেয়ে রমিতা মেসেজ করেছিল, বাবার শরীরটা ভালো নেই, ইন্ডিয়ায় এলে কলকাতায় একবার অবশ্যই এসো, বাবা তোমার কথা খুব বলেন। ট্যাক্সি বৃন্দাবন মিত্র লেনে ঢুকলো। ছোট কাকা সেই পুরনো বাড়িতেই আছেন, তবে বাড়িটা এখন নামমাত্র দরে বাড়ির মালিকের কাছ থেকে কিনে নিয়েছেন। বাড়িতে ঢোকার আগে একবার পুরনো পাড়াটায় চোখ বোলালো দ্বীপ। এ পাড়ায় পরিবর্তনের ছোঁয়াটা একটু কম, যদিও রাস্তার মুখেই দুটো নতুন বহুতল চোখে পড়ল। রমিতা ড্রয়িং রুমে দরজা খুলে তার অপেক্ষাতেই ছিল। তাকে দেখে হাসি মুখে ভীষণ আন্তরিকতার সঙ্গে বলল, ওহ, কতদিন পরে তোমায় দেখলাম ছোটদা, বাবা খুব খুশি হবেন। দ্বীপ রমিতাকে দেখছিল। ওকে শেষ যখন দেখেছে তখনও 7 বছরের ছোট্ট মেয়ে একটা, আর এখন তো ইয়াং লেডি। ভীষণ স্মার্ট দেখতে হয়েছে রমিতা। পড়াশোনাতেও ভালো, অঙ্কে এমএসসি করছে। ছোট কাকা ওকে দেখে জড়িয়ে ধরলেন। ও চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছিল, হাত থরথর করে কাঁপছিল। পার্কিনসন্স ডিজিজে ভুগছেন ছোট কাকা। বহিরঙ্গে না পাল্টালেও বাড়ির অন্দরমহলেও অনেক পরিবর্তন হয়েছে। ড্রয়িং রুমে ডিভান, দামি সোফা সেট, মেঝেতে কার্পেট, দরজায় ভারী পর্দা। ছোট কাকা চিরদিন ব্যাংকে কাজ করলেও আদতে পড়াশোনার জগতের মানুষ। জেঠুর ঘরটাকে চমৎকার লাইব্রেরি রুম বানিয়েছেন। কিন্তু ছোট কাকা কি আর পড়তে পারেন? একটা দীর্ঘশ্বাস পড়ে দ্বীপের। চমৎকার স্বাস্থ্যবান চিরকালের হাসিখুশি মানুষটার কি দশা। রাত্রে ছোট কাকা আবদার করলো তিনি রান্নাঘরে সবার সঙ্গে খাবেন। রান্নাঘরটা এখন প্যাসেজের সঙ্গে জুড়ে দিয়ে আকারে বেশ বড় হয়ে গেছে। এখন চিমনি, মাইক্রোওভেন সব মজুদ।
কাকিমা চেয়ারের পেছনে মোটা কুশন দিয়ে অনিমেষকে যত্ন করে বসিয়ে দিলেন। রাত্রে অনিমেষ সামান্য দুধ রুটি খান, কাকিমাই খাইয়ে দেন। আজ কাকিমার হাত থেকে বাটি নিয়ে দীপ চামচ দিয়ে ছোট কাকাকে খাওয়াতে লাগলো। ক্রমাগত কাঁপুনির জন্য খাবার মাঝে মাঝে মুখের চারপাশে লেগে যাচ্ছিল। দীপ তোয়ালে দিয়ে যত্ন করে মুছিয়ে দিচ্ছিল। অনিমেষের চোখ দিয়ে আবার জল পড়ছিল। তিনি কম্পমান হাত দিয়ে দীপের পিঠে হাত বুলাচ্ছিলেন। অনিমেষের খাওয়া হলে কাকিমা ও দীপ রমিতাকে খেতে দিয়ে নিজের খাবার নিয়ে টেবিলে বসে পড়লেন। খেতে খেতে গল্প জমে উঠল। রমিতা ও কাকিমার কৌতূহল মেটাতে দীপ জুড়িকে ওর সংসারের, ওর দুই ছেলে মেয়ের, ওর বউ তিয়াসের নানা গল্প করছিল। কাকা কথা না বললেও বেশ এনজয় করছিলেন বোঝা যাচ্ছিল। গল্প করতে করতে অনেকটা রাত হলো। খুব ভালো লাগছিল দীপের। জেঠুর বাড়ির সেই ছোটবেলার নির্ভার দিনগুলোর কথা মনে পড়ছিল। কলকাতায় মাত্র 4 দিনের জন্য এসেছে দীপ। মেয়াদ শেষ হলে উড়ে যাবে দিল্লিতে রিজুদার বাড়িতে। সেখানে থেকে 2 দিন বাদে আবার উড়ান তার কাজের শহরে। এই 4 দিন শহরটা চষে ফেলবে সে। পুরনো প্রিয় জায়গাগুলোতে গিয়ে যেন নিজেকেই খুঁজে বেড়াবে। কিন্তু প্রথম দিনেই হতাশ হতে হলো। পুরনো বন্ধুরা ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা শহরে। কলকাতায় রয়ে গেছে শুধু শ্যামল আর সুজয়। কফি হাউসে দেখা করলো 3 জনে, কিন্তু আড্ডা জমল না। 15 বছরে অনেক কথা হারিয়ে গেছে। কথা খুঁজতে খুঁজতেই আড্ডার সময় ফুরিয়ে গেল। কফি হাউসের সেই পুরনো পরিবেশ নেই। অনেক বদলে গেছে কফি হাউস। সেই উজ্জ্বল আড্ডাবাজ বন্য যুবকেরা কোথায় হারিয়ে গেল কে জানে। কলকাতা এখন অনেক প্রফেশনাল হয়ে গেছে। চায়ের দোকানে বা রাস্তার মোড়ে মোড়ে সেই আড্ডা চোখে পড়ল না। এখন আড্ডাও অর্গানাইজড হয়ে গেছে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলোতে অলসভাবে ঘুরতে ঘুরতে সোনালীকে বড্ড মনে পড়ছিল দীপের। কলেজ স্ট্রিটেই তো প্রথম না, বিশেষ দেখা হয়েছিল তাদের। যে দেখা তাদের সম্পর্ককে প্রেমের পরিণতি দিয়েছিল। মাধ্যমিকে বেশ ভালো রেজাল্ট করেছিল দীপ। জেঠু তাকে কলকাতায় এনে স্কটিশ চার্চ স্কুলে ভর্তি করে দিয়েছিল। কলকাতাকে সেই কাছ থেকে দেখা শুরু। এই দেখা খুব মধুর হয়নি। ওর দেশওয়ালি উচ্চারণ, ওর হাঁটা চলা, জামা কাপড় পরার কায়দা অন্য ছেলেদের সঙ্গে ওর প্রভেদ সৃষ্টি করে দিয়েছিল। শহরের ঝকঝকে স্মার্ট ছেলেদের চোখে ও ছিল নিতান্তই গ্রাম্য। ওর দিকে প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল বিশ্বদেব। সেও হয়তো ছিল বড় লোকের খেয়াল। যাই হোক, আস্তে আস্তে অন্যরাও ওর সাথে সহজে মেলামেশা শুরু করলো। বিশ্বদেবের পশু পাখি পোষার শখ ছিল। বড় লোকের ছেলে। মাঝে মাঝেই গাড়ি করে বন্ধু বান্ধব নিয়ে রবিবার হাতিবাগানে পাখি, মাছ, কুকুর বা অন্য কোনো পোষ্যের সন্ধানে ঘুরত। হাতিবাগানে যে রবিবারে অমন একটা হাট বসে তা বিশ্বদেবের কল্যাণে জানতে পেরেছিল দীপ। কখনো কখনো নতুন কোনো পোষ্য কিনলে বন্ধু বান্ধবদের দেখাবার জন্য বাড়িতে ডাকতো বিশ্বদেব। সেইভাবেই প্রথম ওদের বাড়িতে গিয়েছিল দীপ। আর অবাক হয়ে গিয়েছিল ওদের প্রাচুর্য দেখে। খাস কলকাতার বুকে যে ওরকম বিশাল লন, বাগান, ফোয়ারা, পরিওয়ালা প্রাসাদ তুল্য বাড়িতে কেউ থাকতে পারে তা কল্পনারও বাইরে ছিল। এই বাড়িতেই প্রথম সোনালীকে দেখেছিল দীপ। বিশ্বদেবের অসংখ্য বন্ধু বান্ধব থাকলেও অন্তরঙ্গ বন্ধু ছিল হাতে গোনা। শহরের অভিজাত বাড়ির ছেলে তারা। দীপ কোনোদিনই সেই অন্তরঙ্গতায় পৌঁছায়নি। তবু দীপের একটা আলাদা খাতির ছিল। অঙ্কে খুব তুখর ছিল দীপ। প্রথম থেকে প্রায় প্রত্যেকটি পরীক্ষায় অঙ্কে ফুল মার্কস পেয়ে শিক্ষক ও সহপাঠীদের সম্ভ্রম আদায় করে নিয়েছিল। পড়াশোনা নিয়ে সাধারণভাবে উদাসীন বিশ্বদেব প্রত্যেক পরীক্ষার আগে দীপকে ডেকে নিয়ে ওর সঙ্গে অঙ্ক প্র্যাকটিস করত। দীপও ওর বাড়ির বিচিত্র পশু পাখির আকর্ষণে মাঝে মাঝে নিজেও ওর বাড়ি যেত। বিশ্বদেবের বাড়িতে যাতায়াত থাকলেও কোনোদিন তার মা, বাবা বা ভাই বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়নি বিশ্বদেব। চা, জল খাবার দাসী বা চাকর এনে দিত। লাজুক দীপের কাছে অবশ্য ব্যবস্থাটা সুবিধেরই লাগত। একদিন শীতের সকালে বিশ্বদেবের ঘরের সঙ্গে লাগোয়া ছাদে দেশি বিদেশি হাজারো ফুলের বৈচিত্র্যে মুগ্ধ হয়ে গিয়েছিল দীপ। বিশ্বদেব হেসেছিল। বাগান দেখে এত মুগ্ধ? দাঁড়া, বাগান বিলাসিনীকে ডেকে আনি। সেই প্রথম সোনালীকে দেখেছিল দীপ। এত সুন্দর যে কোনো মানুষ হয় তা আগে তার ধারণাও ছিল না। বিশ্বদেব পরিচয় করিয়ে দিয়েছিল। সোনালী, এই আমার বন্ধু দীপ, খুব ব্রিলিয়েন্ট ছেলে। আর দীপ, এই আমার বাগান বিলাসিনী বোন। সারাদিন বাগানের পেছনে থাকে আর মালিদের টিকটিক করে মাথা খারাপ করে দেয়। দীপ আড়ষ্টভাবে বলেছিল, খুব সুন্দর বাগান আপনার। খিলখিল করে হেসে গড়িয়ে গিয়েছিল সোনালী। বিশ্বদেব ধমক দিয়েছিল, এই চুপ কর, যা এখান থেকে।
আর তুইও একটা পাগল দীপ, বন্ধুর বোন, একটা ক্লাস 8-এর পুচকে মেয়ে, তাকে কেউ আপনি বলে? এরপরও মাঝে মাঝে যেতে আসতে সোনালির সঙ্গে দেখা হয়েছে দীপের, মামুলি দুই একটা কথাও হয়েছে, কিন্তু সবসময় দীপের মনে হতো সোনালি যেন কষ্ট করে হাসি চাপছে। উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল দীপ, 5th হয়েছিল। জয়েন্ট দিয়ে বিইতেও চান্স পেয়ে গিয়েছিল। বিশ্বদেবের বাবা অ্যাডভোকেট ছিলেন। বিশ্বদেব ল কলেজে ভর্তি হয়েছিল। যাদবপুরে ভর্তি হয়ে দীপ যেদিন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল সেদিন সোনালি নিজের বাগানের ফুলে তৈরি বুকে দিয়ে ওকে অভিনন্দন জানিয়েছিল। খুব ভালো লেগেছিল দীপের, কৃতার্থ বোধ করেছিল, কিন্তু তার উপরে কিছু ভাবতে পারেনি। বিই কলেজে পড়তে পড়তে শহরটা আরও আপন হয়ে গিয়েছিল। শহরের অলিতে গলিতে রাজপথে বন্ধুদের সঙ্গে মিছিলে হেঁটেছে। কফি হাউজে বামপন্থার ভবিষ্যৎ নিয়ে চায়ের কাপে তুফান তুলেছে। কলেজ স্ট্রিটে তখন মাঝে মাঝেই পছন্দ মতো বই কিনতে আসতো সে। বই কেনার চেয়ে বই নাড়াচাড়াই বেশি করত। প্রায় 3 বছর পরে এরকমই একটা বইয়ের দোকানে সোনালির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল দীপের। দীপ দেখতে পায়নি, সোনালি এগিয়ে এসে কথা বলেছিল। সোনালি তাকে বলেছিল সে প্রেসিডেন্সিতে বটানি নিয়ে ভর্তি হয়েছে। তারপর কখনো দীপের প্রচেষ্টায়, কখনো সোনালির প্রচেষ্টায় মাঝে মাঝে দেখা হতে লাগলো ওদের। পায়ে পায়ে কলকাতার পথে পথে হাঁটতে হাঁটতে কখন যেন তারা ভীষণ আপন হয়ে গিয়েছিল পরস্পরের। ইতিমধ্যে দীপের কলেজ শেষ হয়ে এসেছিল। ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে গিয়েছিল দীপ। সেক্টর 5-এ অফিস। তখন সেক্টর 5 এত জমজমাট নাই, দোকানপাট কিছুই নেই। খাবারের দোকান বলতে শুধু মিশ্রজ। ছুটির পর সোনালিকে নিয়ে মাঝে মাঝে সেখানেই ঢুকতো সে। ওর পুরনো বন্ধুদের অনেকে তখন সেক্টর 5-এর বিভিন্ন অফিসে কাজ করত। তাদেরই কারো কারো ব্যাপারটা চোখে পড়েছিল। কথাটা চাউর হতে বিশ্বদেবের কানে উঠেছিল। তার ফল ভালো হয়নি। বিশ্বদেব বাড়ি এসে তাকে অপমান করেছিল। দাঁতে দাঁত চেপে বলেছিল, বকলস পড়লেও নেড়ি কুত্তা নেড়েই থাকে। চাকরি করে তুই কিছু জাতে উঠিসনি। মেদিনীপুরের চাষার ছেলের সঙ্গে কখনো কালকেপুরের মুখুজ্জেদ বাড়ির মেয়ের বিয়ে হতে পারে না। প্রচণ্ড আঘাত পেয়েছিল দীপ। বন্ধুত্বের আড়ালে এত ঘেন্না, এত অবজ্ঞা লুকিয়েছিল। সোনালি অবশ্য কোনো বাধা মানেনি। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছিল দীপের কাছে। রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছিল তারা। দীপের বাড়ি থেকে কোনো বাধা আসেনি। জেঠু জেঠিমা কাকু কাকিমা সাদরে বরণ করে নিয়েছিলেন তাকে। রিজুদার তখনও বিয়ে হয়নি, কিন্তু তার জন্য কোনো কথা ওঠেনি। দাদা, বইটা নেবেন কি? দোকানদারের কণ্ঠস্বরে দীপ চমকে ওঠে। ছি ছি, কতক্ষণ হোয়াইট ফ্যাং বইটা নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাড়াতাড়ি বইটার দাম মিটিয়ে দেয় সে। ফেরার সময় ট্রামে ওঠে সে। এই মন্থর গতির যানটি খুব পছন্দ করে সে। হাতে সময় থাকলে ট্রামই তার সবচেয়ে প্রিয় বাহন। বিদ্যাসাগর কলেজের কাছ থেকে দুটি ছেলে মেয়ে গল্প করতে করতে ট্রামে উঠল। দীপের সামনে সিটেই বসলো তারা। ওদের দেখে দীপের বুকটা টনটন করে উঠল। এমনভাবেই তো পরস্পরের মধ্যে ডুবে থাকতো তারা। কি হাসি খুশি প্রাণবন্ত মেয়ে ছিল সোনালি। দীপের মন আবার অতীতে ডুব দিল। সোনালিকে ওদের বাড়ির সবাই ভালোবেসে গ্রহণ করেছিল। সোনালিও সকলের সঙ্গে খুব সহজে মিশে গিয়েছিল। মিঠু তো হয়ে উঠেছিল সর্বক্ষণের সঙ্গী। ওদের বিয়ে উপলক্ষে জেঠু একটা অনুষ্ঠান করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করবেন ঠিক করেছিলেন। বাবাও দেশ থেকে এসেছিলেন। বাড়ির এই প্রজন্মের প্রথম বিয়ে। সবার খুব উৎসাহ। জেঠিমা কাকিমা মিঠু সোনালিকে নিয়ে প্রায় প্রতিদিনই কিছু না কিছু কিনতে যাচ্ছেন। রিসেপশনের ঠিক 2 দিন আগে জেঠিমা বলেছিলেন, পার্টির দিন তোরা কে কে পড়বি দুজনে পছন্দ করে কিনে আন। খুব খুশি হয়েছিল দুজনেই। জেঠুর বাড়িতে অত লোকজনের মধ্যে দুজনে কাছাকাছি আসতে পারছিল না। এখন যেন মুক্তির আনন্দ পেল। নীল শাড়ি, খোলা চুল আর ছোট্ট একটা টিপে সোনালিকে অপরূপা লাগছিল। হাত ধরাধরি করে রাস্তায় রাস্তায় ঘুরেছিল তারা। খুব গল্প করেছিল। ভবিষ্যতের কত স্বপ্নজাল বুনেছিল। বেলা শেষে কলেজ স্ট্রিটের একটা নামি বেনারসির দোকানে ঢুকেছিল তারা। সোনালি তার জন্য একটা চমৎকার পাঞ্জাবি সেট পছন্দ করেছিল। সোনালির জন্য অনেক খোঁজাখুঁজি করে একটা অলিভ গ্রিন রঙের বেনারসি পছন্দ করেছিল দীপ। কেনাকাটা সেরে দুজনে দোকানের বাইরে পা রাখতেই বাইকে চড়ে দুটি ছেলে এসে তাদের সামনে বাইক থামিয়েছিল। দুজনেরই মুখে মাস্ক ছিল। পেছনের জন্য রিভলভার তুলে দীপকে গুলি করেছিল। গুলি দীপের পাঁজরে লেগেছিল। চোখের সামনেটা অন্ধকার হয়ে গিয়েছিল। পড়ে যেতে যেতে দীপ অনুভব করেছিল সোনালি ওর বুকের উপর ঝাঁপিয়ে পড়েছে। আরও কয়েকটা গুলির শব্দ। তারপরে দীপ জ্ঞান হারিয়ে ফেলেছিল।
4 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে সেরে উঠেছিল সে। সোনালির সঙ্গে তার আর দেখা হয়নি। সেদিন গুলির সামনে থেকে ওকে বাঁচাবার জন্য সোনালি ঝাঁপিয়ে পড়েছিল ওর বুকে। গুলি সোনালির মাথায় লেগেছিল, ওখানেই মৃত্যু হয় তার। ট্রাম হেদুয়ার কাছে এসে পড়েছিল। দীপ নেমে পড়ল। বুকের মধ্যে একটা দমবন্ধ ভাব। স্মৃতি বড় যন্ত্রণা দেয়। এই স্মৃতির হাত থেকে বাঁচার জন্যই তো সে কলকাতা ছেড়ে চলে গিয়েছিল। পুরনো ক্ষোভটা ফিরে আসে তার মধ্যে। কিছু করতে পারেনি সে, কিছু করতে পারেনি তার পরিবার। বিশ্বদেব মুখার্জির দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছিল তারা। কাগজে লেখালেখিও হয়েছিল। পুলিশ গাছাড়া তদন্ত করেছিল। বিশ্বদেবের গায়ে আঁচড়টাও লাগেনি। সেদিন সন্ধেবেলায় কিছু কেনাকাটার জন্য দীপকে একটা শপিং মলে নিয়ে গিয়েছিল রমিতা। দীপ লক্ষ্য করছিল লোকে দেদার খরচ করছে, ফুড কোর্টগুলোতে ভিড় উপচে পড়ছে। এই ফুর্তিবাজ আত্মশ্লেঘা প্রচারকারী মানুষগুলোকে দেখে বোঝার উপায় নেই পৃথিবীতে কোথাও কোনো সমস্যা আছে। রাতে খেতে বসে রমিতা জিজ্ঞেস করলো, কলকাতা কেমন দেখলে? আরো সুন্দর, আরো স্মার্ট? না রে, আরো ঝকঝকে, আরো প্রাণহীন। পরের দিন রমিতা ওকে নিয়ে গিয়েছিল শিয়ালদা স্টেশনের শিক্ষিকা মালবিকা মিত্রের স্কুল দেখাতে। আজ 10 বছর ধরে পথ শিশুদের নিয়ে স্কুল চালাচ্ছেন মালবিকা। মাত্র 3-4টি বাচ্চা নিয়ে তার একক প্রচেষ্টায় শুরু হয়েছিল যে স্কুল, আজ সেখানে প্রায় 40টি বাচ্চা। রমিতাও রমিতার মতো আরও 7-8 জন উৎসাহী ছেলে মেয়ে যোগ দিয়েছে পড়ানোর কাজে। সপ্তাহে 7 দিনই ক্লাস হয়। পড়াশোনার সাথে আঁকা, আবৃত্তি আর গানও শেখে ছেলেমেয়েরা। নিত্যযাত্রী হকার ও স্টেশন চত্বরের দোকানদারদের সাহায্যে ও ভালোবাসায় তত্তর করে এগিয়ে চলেছে প্ল্যাটফর্মের স্কুল। ভারী ভালো লাগলো দীপের। বাড়ি এসে সে মালবিকাদির স্কুলের জন্য রমিতার হাতে একটি চেক দিল। পরের দিন সরস্বতী পুজো। রমিতা ওকে বাড়িতে বসে থাকতে দিল না। সে আর তার বন্ধু অনিকেত ওকে টেনে নিয়ে গেল বরানগরে, সোনালী স্বপ্ন শিশু নিকেতনে। দুস্থ শিশুদের এই আবাসিক স্কুলটির সঙ্গে ওরা স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত। বহুদিন পর ছেলে মেয়েদের হলুদ শাড়ি আর ধুতি পরে অঞ্জলি দিতে দেখে ভারী ভালো লাগলো দীপের। অনিকেত বলল, এখানে কিন্তু বড়দিন, ঈদ সবই সমান গুরুত্ব দিয়ে পালন করা হয়। রমিতা ও অনিকেতের সঙ্গে ঘুরে ঘুরে স্কুলটা দেখছিল দীপ। দুস্থ শিশুদের স্কুল, কিন্তু আয়োজনের কোনো অভাব নেই। বিশাল একটা বাগান বাড়িকে স্কুলে পরিণত করা হয়েছে। সুন্দর বাগান, খেলার মাঠ, সুইমিং পুল সবই আছে। প্রায় প্রতিটি ক্লাসরুমের বাইরের দেওয়ালে বড় বড় মনীষীদের বাণী লেখা আছে। রমিতা বলে, এখানে খুব যত্ন করে ছাত্রছাত্রীদের জাতি ধর্মের ভেদাভেদটা বর্জন করতে শেখানো হয়। এই উদার পরিবেশের জন্যই এখানে বারবার ছুটে আসি। সত্যি খুব সুন্দর পরিবেশ। পুজো হচ্ছে, ছাত্রছাত্রীরা ছুটোছুটি করে কাজ করছে, অঞ্জলি দিচ্ছে, খাবার পরিবেশন করছে, কিন্তু সব কিছুর মধ্যে একটা সুন্দর শৃঙ্খলা আছে। 2টি মেয়ে এসে তাদের প্রসাদ দিয়ে গেল। একটু পরে একজন শিক্ষক এসে তাদের ভোগ খাবার অনুরোধ জানালেন। খেতে বসে দীপের চোখ একটি 13-14 বছরের মেয়েকে দেখে আটকে গেল। তাদের বিপরীত দিকে অন্য ছেলে মেয়েদের সঙ্গে বসে খাচ্ছিল মেয়েটা। সকলের সঙ্গে হৈ হৈ করে গল্প করে খেলেও মেয়েটির চেহারায় ঔজ্জ্বল্য, পোশাক তাকে সকলের চেয়ে আলাদা করে দিয়েছিল। দীপের চোখ অনুসরণ করে রমিতা বলে, ও সংঘমিত্রা, এই স্কুলের ফাউন্ডার বিশ্বদেব মুখার্জির মেয়ে। কার মেয়ে? দীপ চমকে উঠেছিল। অ্যাডভোকেট বিশ্বদেব মুখার্জির মেয়ে, অনিকেত বলেছিল। উনি তো এই স্কুলের প্রতিষ্ঠাতা। তাই এই বাড়িটাও তো ওরই দান। দীপ স্তব্ধ হয়ে গিয়েছিল। 4 দিন পর বিমানবন্দরে যাওয়ার পথে কলকাতাকে প্রাণ ভরে দেখছিল সে। কতদিনের পর সে এলো তার প্রিয় শহরে। দীর্ঘ অদর্শনের পর শহরের বদলে যাওয়া চেহারা বড় ধাক্কা দিয়েছিল তাকে। কিন্তু আজ আবার সেই পুরনো টান অনুভব করছে। বিশাল মহানগরকে কি এক নজরে চেনা যায়? সেই স্বপ্নরঙিন ছেলে মানুষের দিনগুলিতে কি সে জানতো সামন্ততন্ত্র কেমন নখ লুকিয়ে বসে আছে তার প্রিয় শহরে? আজকের আপাত উদাসীন শহরের অন্তরালে যে মানবিক মুখ আছে তাও তো সে দেখেছে। বিশ্বদেব মুখার্জির স্কুল কলঙ্কমোচনের প্রচেষ্টা নাকি প্রায়শ্চিত্ত, তা সে জানে না, জানতেও চায় না। শুধু জানে এই মায়াবী শহরের টানে আবারও তাকে ফিরে আসতে হবে। এ শহরের একটি কোণ আজও তার জন্য স্নেহের আঁচল বিছিয়ে রেখেছে। রুজি রোজগার, উচ্চশিক্ষা, সংস্কৃতির টানে প্রতিদিন কত লক্ষ লক্ষ মানুষ এ শহরে আসছে, যেমন একদিন সেও এসেছিল। এ শহর তাকে হাত খুলে দিয়েছে, আবার নিয়েছেও অনেক। শহর যে নদীর মতো, সে চলে নিজের তালে।
তাকে ঘিরে কত জীবন যে কত স্বপ্ন রচনা করে তার খোঁজ কি সে রাখে? শহর এগিয়ে চলে, কত ফুল ফোটে, কত ফুল ঝরে যায়, তবু স্বপ্ন দেখা শেষ হয় না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।